আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আশা করি আপনারা সবাই অবশ্যই ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই বিশেষ আলোচনায়। দেখুন, গত কয়েকদিন ধরে বাংলাদেশের রাজনীতিতে যে বিশাল রদবদল কিংবা পালাবদল ঘটে গেল তা নিয়ে আমরা সবাই কিন্তু ঘরে বাইরে কিংবা চায়ের কাপে কিংবা সোশ্যাল মিডিয়ায় নানা রকম সমীকরণ মেলানোর চেষ্টা করছি। চারিদিকে এখন শুধুই আলোচনার গুঞ্জন, কিন্তু আমরা কি কখনো গভীরভাবে আসলে ভেবে দেখেছি এত শক্তিশালী এবং সুসংগঠিত একটি সরকার পতন আসলে কিভাবে হলো? আমরা হয়তো খুব সহজেই বাইরের শক্তির দিকে আঙুল তুলছি, ভাবছি বিদেশিরা কলকাঠি নেড়ে সব উল্টে দিয়েছে, কিন্তু বাস্তবতার চিত্রটা আসলে আরো অনেক বেশি অন্ধকার এবং এর সাথে সাথে আরো অনেক বেশি গভীরে গ্রথিত। প্রখ্যাত ভারতীয় সাংবাদিক চন্দন নন্দী, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনীতি ও ভূ রাজনৈতিক বিষয়গুলো নিয়ে খুব কাছ থেকে কাজ করছেন, তার সাম্প্রতিক কিছু বিশ্লেষণ আমাদের সামনে এমন কিছু নির্মম সত্য তুলে ধরেছে, আমি মনে করি যা শুনলে যে কোনো সচেতন মানুষের, বিশেষ করে যারা বঙ্গবন্ধুকে ভালোবাসেন, তাদের গায়ের লোম অবশ্যই দাঁড়িয়ে যাবে। তার এই রিপোর্টগুলোর প্রেডিকশন এতটাই নিখুঁত যে ঘটনাগুলো ঘটার পর এখন পেছনের দিকে তাকালে সব সমীকরণ কিন্তু একদম দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাচ্ছে। দেখুন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া যে দলটি এদেশের স্বাধীনতা এনে দিয়েছে, যে দলের শিকড় এদেশের প্রতিটি গ্রামগঞ্জে ছড়িয়ে আছে, সেই আওয়ামী লীগের মতো একটি বিশাল দলের এই অপ্রত্যাশিত পরিণতি আসলে কেন হলো? এর প্রধান কারণটা খুঁজতে আমাদের কিন্তু খুব একটা বেশি দূরে যাওয়ার দরকার নেই। এর কারণটা লুকিয়ে আছে ইতিহাসের সেই চিরচেনা মির্জাফরি চরিত্রের মধ্যে। 1975 সালের 15ই আগস্ট খন্দকার মুশতাকরা যেমন দলের ভেতরে থেকেই বঙ্গবন্ধু সবচেয়ে কাছের মানুষ সেজে তার পিঠে ছুরি মেরেছিল, ঠিক তেমনি এবারের এই পতনের পেছনেও কাজ করেছে দলের একদম শীর্ষ পর্যায়ের শেখ হাসিনার অত্যন্ত কাছের কয়েকজন ক্ষমতালোভী, বা বলা চলে বিশ্বাসঘাতক। এদের মূল লক্ষ্যটা কি ছিল? এদের মূল লক্ষ্যই ছিল আওয়ামী লীগের নামের রাজনৈতিক প্ল্যাটফর্মটিকে ব্যবহার করে নিজেদের আখের গোছানো, আর দিন শেষে এমন এক পরিস্থিতি তৈরি করা যাতে শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর পরিবার বাংলার মাটি থেকে চিরতরে নিশ্চিহ্ন হয়ে যায়। দেখুন দর্শক, আপনারা শুনলে হয়তো অবাক হবেন, মার্কিন যুক্তরাষ্ট্রের যে ডিপ স্টেট পলিসি বা তাদের সরকার পরিবর্তনের যে সুদূর প্রসারী ব্লুপ্রিন্ট, সেটি বাস্তবায়নের জন্য তাদের কিন্তু খুব একটা বেশি বাইরের মানুষের দরকার হয়নি, বা বাইরের মানুষের কাছে যেতে প্রয়োজন পড়েনি। বিরোধী দল বা রাজপথের আন্দোলনের চেয়েও তাদের কাজটা অনেক বেশি সহজ করে দিয়েছে খুদ শেখ হাসিনার সবচেয়ে কাছের এবং অত্যন্ত আস্থাভাজন তিনজন মানুষ। এরা হলেন সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং মোহাম্মদ এ আরাফাত। এই তিনজনের মাধ্যমেই মূলত ক্ষমতার একেবারে কেন্দ্রবিন্দুতে বিষ পাম্প ছড়িয়ে দেওয়া হয়েছিল। চলুন একটু পেছনে ফিরে মোহাম্মদ এ আরাফাতের কথায় আসি। একটা সময় পর্যন্ত রাজনীতিতে তাকে কেউ চিনতই না। 2014 সাল পর্যন্ত তিনি ছিলেন একেবারে পাত প্রদীপের আড়ালে, কিন্তু সজীবাদের জয়ের ঘনিষ্ঠ বন্ধু শুধুমাত্র এই একটি মাত্র পরিচয়কে পুঁজি করে তিনি দলের ভেতরে যে অবিশ্বাস্য দাপট আর অহংকার তৈরি করেছিলেন, তা কিন্তু সত্যি যে কোনো পরীক্ষিত রাজনীতিবিদদের জন্য চরম বেদনাদায়ক এবং হতাশার। চিন্তা করে দেখুন তো, তুফাইল আহমদ বা আমির হোসেন আমির মতো কিংবদন্তি এবং বর্ষিয়ান নেতারা, যারা নিজেদের সারাটা জীবন এই দলের জন্য, বঙ্গবন্ধুর আদর্শের জন্য রক্ত ঘাম এক করেছেন, তারা চুপচাপ নিচে বসে থাকতেন, আর আরাফাত মঞ্চে উঠে ছড়ি ঘুরাতেন, বয়ান দিতেন। এমনকি দলের বড় বড় নেতারা তাকে খুশি করার জন্য
তার মনোরঞ্জন করার জন্য রীতিমতো ব্যস্ত থাকতেন। এই যে দলের পরীক্ষিত, ত্যাগী ও তৃণমূলের নেতাদের দিনের পর দিন অবমূল্যায়ন করা হলো, তাদের দূরে সরিয়ে রেখে একজন হঠাৎ গজে ওঠা মানুষকে ক্ষমতার কেন্দ্রে বসানো হলো। এটাই কিন্তু সাধারণ নেতা কর্মীদের শীর্ষ যে নেতৃত্ব রয়েছে সেই নেতৃত্বের এক বিশাল মানসিক দূরত্ব তৈরি করে দিয়েছিল। এরপর যদি আমরা সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের দিকে তাকাই, তবে বিষয়টা আরো বেশি রহস্যময় মনে হয়। তিনি এমন এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান এবং পেশাগত জীবনে তার যে মেধা বা দক্ষতা ছিল, তাতে তার তো আসলে কোনো দুর্নীতির প্রয়োজন ছিল না। কিন্তু তিনিও ক্ষমতার মোহে অন্ধ হয়ে নীতির সাথে আপোষ করে এই চক্রের সাথে হাত মেলালেন। দেখুন, সজীবাদের জয়ের নাম ভাঙিয়ে যখন কোনো প্রজেক্ট পাশ করার কথা আসতো, তখন দেখা যেত সব নিয়ম নীতি চোখের পলকে হাওয়া হয়ে যাচ্ছে। দলের ভেতরে এর আগে লতিফ সিদ্দিকের মতো বিশাল মাপের নেতার সামান্য এক মন্তব্যের কারণে মন্ত্রিত্ব চলে গিয়েছিল, এমনকি জেলও খাটতে হয়েছিল। কিন্তু সালমান এফ রহমান কিংবা এই চক্রটি যখন দিনের পর দিন ক্ষমতার অপব্যবহার করছিল, তখন কিন্তু তাদের বিরুদ্ধে কেউ টু শব্দটিও করার কোনোভাবে সাহস পায়নি। আর এই পুরো চক্রের মূল হুতা হিসেবে যার নাম সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে, তিনি হলেন দরবেশ খ্যাত সালমান এফ রহমান। তিনি খুব ভালো করেই জানতেন শেখ হাসিনার সবচেয়ে দুর্বল জায়গাটি কোথায়। আমরা কিন্তু সবাই জানি প্রধানমন্ত্রী তার ভাই বোন এবং পরিবারের সদস্যদের স্মৃতি নিয়ে কতটা আবেগপ্রবণ। কেউ যদি শেখ কামাল কিংবা শেখ জামালের বন্ধু হয়, তবে তার জন্য শেখ হাসিনার স্নেহের দরজা সব সময়ের জন্য কিন্তু খোলা থাকত। সালমান এফ রহমান শেখ কামালের সেই বন্ধুত্বের দুহাই দিয়ে প্রধানমন্ত্রীর এই আবেগকে রীতিমতো ব্ল্যাকমেইল করেছেন। এই স্নেহকে পুঁজি করে তিনি রাষ্ট্রের পুরো অর্থনৈতিক ব্যবস্থাকে, ব্যাংক খাতকে নিজের পকেটে পুরার চেষ্টা করেছেন। এসালাম গ্রুপের সাথে তার যে ব্যবসায়িক রেষারেষি, সেখানে পেরে না উঠে তিনি রাষ্ট্রের ক্ষমতাকে ব্যক্তিগতভাবে নিজের ঢাল হিসাবে ব্যবহার করেছেন। সবচেয়ে ভয়ঙ্কর যে বিষয়টি, সেটি হলো এই সালমান এফ রহমানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড লু থেকে শুরু করে অনেকেরই সরাসরি এবং গোপন আতাত ছিল। যখনই দরকার হয়েছে, ডোনাল্ড লু সরাসরি সরকারের অন্য কারোর সাথে কথা না বলে এই সালমান এফ রহমানের বাসায় বা অফিসে গিয়েছেন। এমনকি বিদেশেও তারা নানা গোপন বৈঠক করেছেন। অর্থাৎ দেশের স্বার্থের চেয়ে নিজের স্বার্থকে বড় করে দেখে এই মানুষগুলো আমেরিকার এজেন্ডা বাস্তবায়নে ঘরের শত্রুর ভূমিকা পালন করেছেন। এই যে মানুষগুলো, এরা দিনের পর দিন ভুল বুঝিয়ে, মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে শেখ হাসিনাকে একটা অদৃশ্য ঘেরাটোপের মধ্যে আটকে রেখেছিল। দেখুন, সাধারণ মানুষের ক্ষোভ, তৃণমূলের লাখো নেতাকর্মীদের হাহাকার, রাজপথের আসল চিত্র, এগুলো কোনো কিছুই কিন্তু তারা শেখ হাসিনার কান পর্যন্ত বা তৎকালীন প্রধানমন্ত্রীর কান পর্যন্ত পৌঁছাতে দেয়নি। তাকে বোঝানো হয়েছিল যে সবকিছু ঠিক আছে, সব তাদের নিয়ন্ত্রণে। আর শেষ মুহূর্তে আত্মঘাতী সিদ্ধান্তগুলো এই চক্রটি নিতে বাধ্য করেছিল। ফলে যা হওয়ার তাই হলো। এত বড় একটা রাজনৈতিক দল, এত বিশাল তার ইতিহাস, সবকিছু তাসের ঘরের মতো ভেঙে পড়ল শুধুমাত্র কয়েকজন বিশ্বাসঘাতকের কারণে। তবে বিশ্লেষণের এই পর্যায়ে এসে একটি কথা কিন্তু অত্যন্ত স্পষ্ট করে বলতেই হয়। দেখুন, আওয়ামী লীগ কোনো ভুইফোড় বা রাতারাতি গড়ে ওঠা দল নয়। এদেশে প্রতিটি ধূলিকণায়, প্রতিটি ঘাসের ডগায় এই দলের লাখো কোটি ত্যাগী নেতা কর্মীদের ঘাম আর আত্মত্যাগ মিশে আছে। গুটি কয়েক দুর্নীতিবাজ, ক্ষমতালোভী আর বিশ্বাসঘাতকের কারণে আজ দলটি যে বিপর্যয় নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তা নিঃসন্দেহে দেশের মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির জন্য এক বিশাল ট্র্যাজেডি। কিন্তু ইতিহাস বলে এই দল কিন্তু বারবার ছাই ভস্য থেকে ফিনিক্স পাখির মতো উড়ে এসেছে।
1975 সালের 15ই আগস্টের সেই ঘোর অমানুষের পরও কিন্তু আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছিল। আর সময় এসেছে চরম আত্মশুদ্ধির। দলের ভেতরে লুকিয়ে থাকা এই সকল মির্জাফরদের, এই নব্য মুশতাকদের চিরতরে চিহ্নিত করতে হবে। যারা দলের নাম ভাঙিয়ে নিজেদের আখের গুছিয়েছে, তাদের ছুঁড়ে ফেলে দিয়ে সৎ, ত্যাগী এবং প্রকৃত দেশপ্রেমিক নেতাদের হাতে দলের নেতৃত্ব তুলে দেওয়া যায়। যদি তৃণমূলের সেই অবহেলিত কর্মীদের আবার বুকে টেনে নেওয়া যায়, তবে হয়তো এই সুখকে শক্তিতে পরিণত করা সম্ভব হবে। রাজনীতির পথ সবসময় কিন্তু আঁকাবাঁকা, কিন্তু সত্যনিষ্ঠ আর আদর্শ থাকলে যে কোনো খাদের কিনারা থেকেও কিন্তু ফিরে আসা যায়। আজকের এই আলোচনা থেকে আমরা অন্তত এই শিক্ষাটা নিতে পারি যে অতি ক্ষমতা, অহংকার আর দলের ভেতরের চাটুকাররাই একটি মজবুত ইমারত ধ্বংস করার জন্য যথেষ্ট। বাইরের শত্রুর চেয়ে ঘরের শত্রু সবসময়ই কিন্তু বেশি ভয়ঙ্কর হয়ে থাকে। আজ আর কথা বাড়াচ্ছি না। রাজনীতির এই জটিল সমীকরণগুলো আগামীতে কোন দিকে মোড় নেয়, সেদিকে আমাদের অবশ্যই তীক্ষ্ণ নজর থাকবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেশের এই ক্রান্তির লগ্নে যে কোনো গুজবে কান না দিয়ে সঠিক তথ্য জেনে নিজের বিবেক ও প্রজ্ঞা দিয়ে পরিস্থিতি বিশ্লেষণ করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।